নমস্কার, আজ জানাবো পশ্চিমবঙ্গ ও দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ 15টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নিন শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। হকারদের পাশে রাজ্য, পুজোর আগে বড় ঘোষণা। এবার ভুরি ভুরি রেশন কার্ড বাতিলের পথে রাজ্য, আপনার কার্ডও হারাবেন, দেখুন কারা তালিকায়। সেবাশ্রয় নিয়ে বিতর্কে অভিষেক কুণাল ঘোষের মন্তব্যে স্পষ্ট হলো তৃণমূলের অবস্থান। অন্নপূর্ণা টাকা বন্ধ হতে পারে, কোন কোন মহিলা পাবেন না, বড় তথ্য মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর নামে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য। দুর্গাপুরে গ্রেপ্তার তৃণমূল কর্মী। চন্দ্রিমা ইস্তফা দিতে তৃণমূলের রাজ্য সভাপতি মমতা নিজে। মদন কুণালের কাঁধেও বড় দায়িত্ব। মমতার এই প্রশ্নের জন্যই ছেড়েছেন তৃণমূলের সব পদ। এবার বোমা ফাটালেন চন্দ্রিমা। চন্দ্রিমা বিদায়ী দলের রাজ্য সভানেত্রী মমতা নিজেই। দুই সাধারণ সম্পাদক মদন ও কুণাল মাসে লাখ টাকা ভাড়া দিই কেন তালা দিলেন? রটি অফিস দখলে ঋতব্রতদের তোপ মমতার। বাগদায় গাছ কেটে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সহ 3 তৃণমূল নেতা। দুর্গাপুরের জঙ্গল থেকে ইসকেল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঋণের চাপ নাকি অন্য কারণ? চক্কর কাটা শুরু। 4 ঘন্টা সাট্টা ভাঙা জিজ্ঞাসাবাদের পর হুমায়ুনকে ফের ডাকলো পুলিশ। ভাটপাড়া রয়েছে, ভাটপাড়াতেই মুখ ঢেকে বিজেপি কর্মীকে গুলি তৃণমূল দুষ্কৃতীদের। চাকরির টুপি টাকা, অনুব্রত জীবনকৃষ্ণের বিরুদ্ধে রিপোর্ট তলব সিউড়ি আদালতের। গাফিলতিতে ঢোকেনি অন্নপূর্ণার টাকা। ধূপগুড়ি পুরসভার 32 কর্মীকে শোকজ মহকুমা শাসকের। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। রাজ্যের বিভিন্ন প্রান্তে হকার উচ্ছেদ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে যে উদ্বেগ ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছিল, তা আপাতত অনেকটাই কাটল মুখ্যমন্ত্রীর আশ্বাসে। আসন্ন দুর্গাপুজো পর্যন্ত রাজ্যের কোথাও হকার উচ্ছেদ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। আগামী অক্টোবর মাস পর্যন্ত উচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ণ স্থগিত রাখার সিদ্ধান্তে স্বস্তি পেয়েছে লক্ষাধিক হকার ও তাদের পরিবারের। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানান হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহা। তিনি বলেন, রাজ্য জুড়ে হকারদের মধ্যে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল, তা আপাতত দূর হয়েছে। মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়ে স্পষ্টভাবে জানিয়েছেন যে উৎসবের মরশুম শেষ না হওয়া পর্যন্ত কোনো হকারকে উচ্ছেদ করা হবে না। এই সিদ্ধান্ত শুধু হকারদের জন্য নয়, তাদের উপর নির্ভরশীল পরিবারগুলির কাছে বড় স্বস্তির খবর। বাংলার অর্থনীতি ও সামাজিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হল হকার সম্প্রদায়। শহর থেকে গ্রাম সর্বত্র হাজার হাজার মানুষ ফুটপাত, রাস্তার ধারে কিংবা নির্দিষ্ট বাজার এলাকায় ছোট ছোট ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। অনেকেরই এটি একমাত্র আয়ের উৎস। ফলে হকার উচ্ছেদ অভিযান শুরু হলে তাদের জীবিকা, পরিবারের আর্থিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা ছিল। বিশেষ করে দুর্গাপুজোর আগে ব্যবসার এই সময়টিকে হকাররা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মরশুম হিসেবে বিবেচনা করেন। এই সময় বিক্রি বাড়ে, যার উপর নির্ভর করে বছরে কয়েকটা সময়ে সংসার চালান। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর আশ্বাসকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন হকার সংগঠনের প্রতিনিধিরা। তাদের বক্তব্য, উৎসবের আগে ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ পাওয়ায় হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী নতুন করে আসার আলো দেখতে পাচ্ছেন। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকেও মানবিক মনোভাবের পরিচয় মিলেছে বলে তাঁদের দাবি। তবে আলোচনায় রেলের অধীনস্থ এলাকায় থাকা হকারদের বিষয়টিও উঠে আসে। অসিত সাহা জানান, রেলের জমি ও স্টেশনের আশেপাশে থাকা হকারদের উচ্ছেদের বিষয়টি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের আওতাধীন। তাই রাজ্য সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত। তবুও মানবিক দৃষ্টিভঙ্গি থেকে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলেও আশ্বাস দিয়েছেন বলেই জানা গেছে। শুধু উচ্ছেদ স্থগিত রাখাই নয়, হকারদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে নজর দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে পুরো দপ্তরের সচিবের সঙ্গে হকার সংগঠনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে হকারদের পরিচয়পত্র প্রদান, বৈধভাবে ব্যবসা পরিচালনার সুযোগ, পুনর্বাসনের রূপরেখা এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সংগঠনের আশা, এই বৈঠক থেকে একটি সুসংহত বাস্তবসম্মত নীতির উপর ভিত্তি করে হবে। পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে এবার ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করার কাজ শুরু করেছে রাজ্য সরকার। সরকারের দাবি, যারা প্রকৃতপক্ষে রেশনের সুবিধা পাওয়ার যোগ্য নন, তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। সেই কারণে বিভিন্ন জেলার রেশন কার্ডের তথ্য খতিয়ে দেখার পাশাপাশি সন্দেহভাজন কার্ডগুলির ক্ষেত্রে সরাসরি যাচাইয়ের কাজও শুরু হয়েছে। রেশন কার্ড যাচাই অভিযান। রাজ্যে বর্তমানে রেশন সুবিধা পান বিপুল সংখ্যক মানুষ। 2025 সালের রেশন হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট রেশন প্রাপকের সংখ্যা 8,67,13,432। এই বিপুল সংখ্যক উপভোক্তাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে AAY, PHH, SPHH,
এবং RKSY বিভাগ। প্রত্যেক শ্রেণীর জন্য খাদ্যশস্য বরাদ্দের পরিমাণ আলাদা। তবে সরকারের দাবি, এই বিশাল তালিকার মধ্যে এমন কিছু নাম রয়েছে যারা প্রকৃত উপভোক্তা নন। তাই তালিকাকে আরও নির্ভুল করতে ভুয়ো কার্ড শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছে, রেশনের সুবিধা শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের কাছেই পৌঁছানো নিশ্চিত করতে হবে। কারা পড়তে পারেন বাতিলের তালিকায়? খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ভুয়ো কার্ড চিহ্নিত করার জন্য কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, যারা ভারতীয় নাগরিক নন অথচ রেশন কার্ড ব্যবহার করছেন বলে সন্দেহ রয়েছে, তাদের তথ্য খতিয়ে দেখা হবে। এক্ষেত্রে ভোটার তালিকার তথ্য যাচাই প্রক্রিয়ায় কাজে লাগানো হতে পারে। এছাড়া এমন অনেক কার্ডও নজরে এসেছে যেগুলো সাধারণ নিয়মের তুলনায় অনেক বেশি বয়সে তৈরি হয়েছে। এই ধরনের কার্ডগুলির নথি ও তথ্য পুনরায় পরীক্ষা করা হবে। যাচাইয়ের সময় কোনো অসঙ্গতি বা জালিয়াতি প্রমাণ মিললে সংশ্লিষ্ট কার্ড বাতিল করা হতে পারে। কিভাবে চলছে যাচাই? ভুয়ো কার্ড শনাক্ত করতে প্রশাসন ইতিমধ্যে মাঠে নেমেছে। যেসব কার্ড নিয়ে সন্দেহ তৈরি হয়েছে সেই সব ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হচ্ছে। উপভোক্তার পরিচয়ে নথি অন্যান্য তথ্য মিলিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথম পর্যায়ে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মালদা, কোচবিহার, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলায় এই বিশেষ যাচাই অভিযান চালানো হচ্ছে। প্রশাসনিক সূত্রের খবর, এই ধাপ শেষ হলে ধীরে ধীরে রাজ্যের অন্যান্য জেলাতে একই প্রক্রিয়া শুরু হবে। বিতর্কে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচি। স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে শুরু হওয়া এই উদ্যোগকে ঘিরে একাধিক অভিযোগ সামনে আসার পর ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। এই আবহে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। অভিষেকের সেবাশ্রয় প্রসঙ্গে কুণাল শুক্রবার সাংবাদিক বৈঠকে সেবাশ্রয় নিয়ে প্রশ্ন করা হলে কুণাল ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, সেবাশ্রয় সম্পর্কে আমি বলতে পারবো না। সেবাশ্রয় সম্পর্কে আমার কোনো কালেই কোনো ধারণা নেই। ওটা পার্টির অফিসিয়াল প্রোগ্রাম বলেও আমি জানি না। কোনো সাংসদ, বিধায়ক বা কেউ মানুষের সেবা করার জন্য ব্যক্তিগত উদ্যোগে মানুষের সেবা করার জন্য প্রজেক্ট নিতেই পারেন, সেটা তারা বলতে পারবেন। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। বিষয়টি সম্পর্কে নিজের অবস্থান আরও পরিষ্কার করতে গিয়ে বলেন, সেবাশ্রয়ের কোনো দিকটাই জানি না। ব্যাপারটার সঙ্গে আমি পরিচিত নই। এটা দলের কোনো অফিসিয়াল প্রোগ্রাম নয়, তাও আমি খোঁজ নিয়ে বলার চেষ্টা করতাম। এটা কোনো সাংসদ তার এলাকার মানুষকে কিছু সাহায্য করার জন্য কিছু প্রোগ্রাম করে থাকলে তারাই বলতে পারবেন, আমি বলতে পারবো না। বিশেষজ্ঞরা ওটার দায়িত্বে ছিলেন, আমাদের মতো সাধারণ আইনজীবী লোক তা দায়িত্ব ছিল না, ফলে বিশেষজ্ঞরাই বলতে পারবেন। উল্লেখ্য, 2025 সালের জানুয়ারি মাসে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রথমবার সেবাশ্রয় কর্মসূচি চালু করা হয়। প্রায় 2.5 মাস ধরে চলা এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জন্য চিকিৎসা পরিষেবা ব্যবস্থা করা হয়েছিল। পরে একই বছরের ডিসেম্বর মাসে দ্বিতীয় দফায় এই কর্মসূচির পরিধি আরও বাড়িয়ে নন্দীগ্রামেও স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়। তবে নন্দীগ্রামে এই শিবির বসানো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সরকার বদলের পর পরিস্থিতি নতুন মোড় নেয়। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি সেবাশ্রয় কর্মসূচির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, হোমিওপ্যাথি চিকিৎসকদের নিয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা করানো হচ্ছে, পাশাপাশি মেডিকেল পড়ুয়াদের দিয়েও রোগী দেখানোর অভিযোগ তোলা হয়। এই কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করা এক চিকিৎসকও একাধিক অনিয়মের অভিযোগ সামনে আনেন। তাঁর দাবি, শিবিরে কর্মরত চিকিৎসকদের মধ্যে খুব কম সংখ্যক MBBS চিকিৎসক ছিলেন। অধিকাংশ ক্ষেত্রে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের দায়িত্ব দেওয়া হয়েছিল। উল্লেখ্য, এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তদন্তে কি তথ্য উঠে আসে তা এখন দেখার বিষয়। একই সঙ্গে কুণাল ঘোষের মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা বিতরণকে কেন্দ্র করে রাজ্যের বহু মহিলা উপভোক্তার মধ্যে উৎসাহ তুঙ্গে। নির্ধারিত দিনে যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন কারা এই প্রকল্পের আওতায় থাকবেন এবং কোন কোন কারণে কারো আবেদন বাতিল হতে পারে। অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন না? অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন না? রাজ্য সরকারের তথ্য অনুযায়ী এবার থেকে প্রায় 1,20,00,000 মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন উপভোক্তাদের মধ্যে প্রায় 5 লক্ষ আদিবাসী মহিলাও রয়েছেন। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া উপভোক্তারা আনন্দে আত্মহারা। শুধুমাত্র প্রকৃত যোগ্য উপভোক্তারাই যাতে সরকারি সহায়তা পান তা নিশ্চিত করতে প্রশাসন শুরু থেকেই যাচাই প্রক্রিয়ায় কড়াকড়ি বজায় রাখেছে। অযোগ্য আবেদনকারীদের বাদ দিতে নিয়মিত তথ্য যাচাই করা হচ্ছে। প্রশাসনিক বৈঠক শেষে অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানান, যোগ্যতার ক্ষেত্রে সরকার কোনো রকম আপোষ করবে না এবং নিয়ম মেনে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে।
এছাড়া যাদের অ্যাকাউন্টে এখনো অন্নপূর্ণা যোজনার টাকা জমা হয়নি তাদের বিষয় ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, 26,000-এর মতো আবেদনের ক্ষেত্রে পোর্টালে আপডেট করার সময় কিছু ভুল হয়েছে। তবে এই স্কিম এখন চলবে আর 2 মাস। যারা পাননি তারা ফর্ম ফিল আপ করতে পারবেন এখনো। কে কে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, যাদের প্রয়োজন আছে শুধুমাত্র তারাই পাবেন, অভারতীয়রা টাকা পাবেন না। 3টি বিবাহ করেছেন এমন মহিলারাও পাবেন না। সরকারি ভ্যাকসিন নেননি যারা, তাদেরও টাকা দেওয়া হবে না। সরকারি বিদ্যালয়ে পড়ান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান যারা, তারাও পাবেন না। যারা পাওয়ার যোগ্য কেবলমাত্র তারাই পাবেন। প্রসঙ্গত, আবেদনপত্রে কোনো প্রযুক্তিগত ত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ এখনো রয়েছে। তবে সরকার স্পষ্ট করেছে, নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করলেই কেবল অন্নপূর্ণা যোজনার 3,000 টাকার আর্থিক সহায়তা মিলবে। নিয়মের বাইরে গিয়ে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই যারা এখনো টাকা পাননি তাদের দ্রুত প্রয়োজনীয় নথি আবেদনপত্র যাচাই করে সংশোধনের পরামর্শ দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার তৃণমূল কর্মী, ধৃতের নাম মোহাম্মদ আশরাফ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। ঘটনাটি নিয়ে এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। পুলিশ পরিস্থিতির দিকে নজর রাখছে। দুর্গাপুরের বেনাচিতি এলাকার মসজিদ মহল্লার বাসিন্দা মোহাম্মদ আশরাফ। সম্প্রতি আশরাফ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছিলেন। অভিযোগ, সেই পোস্টে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে আপত্তিকর মন্তব্য করেছিলেন। পাশাপাশি শান্তিকুঞ্জ এলাকা তার উপস্থিতি নিয়ে বিতর্ক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। যদিও সেই সব পোস্টের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তৃণমূল কংগ্রেস কর্মীর ওই পোস্ট এলাকার বিজেপি কর্মী সমর্থকদের নজরে এসেছিল। এরপরই খোপবাড়ি এলাকায় দুর্গাপুর থানায় বিজেপির স্থানীয় কর্মীরা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং অন্যান্য তথ্য প্রমাণ খতিয়ে দেখা হয়। এরপরই ওই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের সাথে পুলিশ ধৃতের পুলিশি হেফাজতের আবেদন জানায়। আদালত শুনানি শেষে তৃণমূল কর্মীকে 3 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছে পুলিশ। রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। দুর্নীতি সহ একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নিম থেরাপিও চলছে তৃণমূলের অভিযুক্ত নেতা প্রাক্তন বিধায়কদের উপর। শনিবার সকালে তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেই দায়িত্ব এবার নিজের কাঁধে তুলে নিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে ফেসবুক লাইভে এসে একথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে যৌথভাবে বড় দায়িত্ব পেলেন মদন মিত্র ও কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সভাপতি মমতা তৃণমূল নেত্রী এদিন বলেন, এখন আমার অন্য কাজ নেই। দলের চেয়ারপারসনের দায়িত্বের পাশাপাশি আমি রাজ্যের সভাপতির কাজ করব। সুব্রত বক্সী অসুস্থ হওয়ায় অস্থায়ীভাবে চন্দ্রিমার হাতেই দায়িত্ব দেওয়া হয়েছিল। একই সঙ্গে মমতা জানিয়েছেন, কাজের সুবিধার জন্য তৃণমূলের 2 জন রাজ্য সাধারণ সম্পাদক ঠিক করা হয়েছে। কামারহাটির বিধায়ক মদন মিত্র ও বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ যৌথভাবে এই দায়িত্ব সামলাবেন। এদিন তৃণমূলের রাজ্য সভাপতি সহ সব পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা। দলনেত্রী তার অনুগত্য নিয়ে প্রশ্ন তোলায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। বিকেলে মমতা বলেন, ওর ছেলে আগেই চলে গিয়েছে, বহুদিন ধরে ইস্তফা দেওয়ার কথা বলছিলেন, আমি কাউকে দোষ দিই না। এখানেই না থেমে মমতা বলেন, কারো কারো বোঝা থাকতে পারে, তবে আমি নিজের মাথা নত করব না, আমি লড়াই চালিয়ে যাব। তার সংগ্রামী লগ্নে জন্ম বলেও দাবি করেন তৃণমূল সুপ্রিমো। দলের এই ডামাডোল পরিস্থিতির মধ্যে 21 জুলাই নিয়েও বার্তা দিয়েছেন মমতা। তিনি এদিন বলেন, 21 জুলাইয়ের কর্মসূচি হবে, এখনো পুলিশের অনুমতি দেয়নি, তবে অনুমতি দিলে স্থান জানিয়ে দেওয়া হবে। বিধানসভা ভোটে তৃণমূলের হারের পর একের পর এক নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিচ্ছেন। ফেরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো এককালের ঘনিষ্ঠরাও এখন তার পাশে নেই। তবে এত কিছুর মধ্যে মমতা যে হাল ছাড়তে নারাজ তা আরও একবার পরিষ্কার করে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গীদের মধ্যে অন্যতম ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। দলের কঠিন সময়েও দিদির হাত ছাড়েননি। তবে তৃণমূল নেত্রীর একটি প্রশ্নে উলটপালট হয়ে গেল সব সমীকরণ। শনিবার তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দেন চন্দ্রিমা। কেন এই সিদ্ধান্ত সেটাও খোলসা করেছেন তিনি। মমতার এই প্রশ্নের জন্য ইস্তফা চন্দ্রিমার। এদিন মমতাকে একটি চিঠি দিয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সহ সব পদ থেকে ইস্তফা দেন চন্দ্রিমা। দলের অ্যাকাউন্টে সিগনেটরি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। এরপরই প্রশ্ন ওঠে, 24 ঘন্টার আগেও বাইপাসের ধারে তৃণমূলের পার্টি অফিসে উপস্থিত ছিলেন চন্দ্রিমা। তাহলে হঠাৎ কি এমন হলো যে এই সিদ্ধান্ত নিলেন তিনি? দক্ষিণ দমদমে প্রাক্তন বিধায়ক জানান, আনুগত্য নিয়ে দলনেত্রী প্রশ্ন তোলায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চন্দ্রিমা বলেন, দলের জন্মলগ্নে না থাকলেও দীর্ঘদিনের সৈনিক হিসাবে কাজ করার চেষ্টা করেছি।
সংগঠনকে মজবুত করার চেষ্টা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। 3 জন রাজ্য সভাপতি পদে নিযুক্ত করার পর থেকে রোজ মেট্রোপলিটনের অফিসে গিয়েছে, 22 জুন ও 1 জুলাই ছাড়া। আমার সহকর্মীরা সে কথা স্বীকার করবেন। এরপর শুক্রবার ঋতব্রত শিবিরের তৃণমূল ভবন দখলের প্রসঙ্গ টেনে চন্দ্রিমা বলেন, কাল বেশ কয়েকজন বিধায়ক গিয়েছিলেন। আমি যতক্ষণ ওখানে ছিলাম তারা আমার সঙ্গে কথা বলেননি। বাড়ি ফেরার পর মমতাদি আমায় ফোন করতে বলেন। ফোন করলে উনি বলেন, তুমি ওদের হাত ভবনে তুলে দিলে। চন্দ্রিমা বলেন, একথা শুনে আমি ভীষণ দুঃখ পাই। পাল্টা মমতাকে জিজ্ঞেস করেন, তিনি একথা বলতে পারলেন? এরপরে তৃণমূলে সব পদ ছাড়া সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন তিনি। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কথায় এই কারণে আমি ভাবলাম আমার আনুগত্যে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমার আর কাজ করা উচিত নয় বলে আমি মনে করি। আমি অনেক সময় অনেকের প্রতি কঠিন হলেও আমার আনুগত্যে কোনো খামতি নেই। বেদনাহত মন নিয়ে আমি ছাড়লাম। চন্দ্রিমা এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ার পরেই তার ঋতব্রত শিবিরের নাম লেখানোর জল্পনা তীব্র হয়। পদত্যাগের পর বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে বৈঠক করেন তিনি। সেই ছবি সামনে আসতেই রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়ে গিয়েছে।